জঙ্গি মদতদাতারা ধর্ম নিয়ে ব্যবসা করছে, তবে দেশে কোনো জঙ্গি কর্মকাণ্ড টিকতে পারবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাঞ্জাবি পরে তারা নারায়ে তকবীর বলে বাঙালিদের উপরে ঝাঁপায় পড়ত, আর জামায়াতে ইসলামীর কর্মীরা ছিল রাজাকার। ২৬শে সেপ্টেম্বর ওসমানীর বক্তব্যের জবাব দেয় বাঙালি নিধনে উন্মত্ত পাকিস্তানি সেনাদের আরেক দালাল সংগঠন জামাতে ইসলামী। ৭১-এর চিহ্নিত একজন রাজাকার এটিএম আজহারকে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং তাকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমাদের এই মুখাল মিছিল। সরকারের মধ্যে ঘাপলা রয়েছে। সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চায়। মুক্তিযুদ্ধের চেতনাও নানানভাবে বিতর্কিত করা হয়েছে। বিতর্কিত করলো কারা? যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তারা। জুলাই আন্দোলনের পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়ার পর হত্যাকাণ্ড, অপহরণ এবং নির্যাতনের মামলার বিভিন্ন আসামি মুক্তি পেয়ে যাচ্ছে। ৭১-এর রাজাকার এটিএম আজহার মৃত্যুদণ্ডের আসামি হওয়া সত্ত্বেও জামিন পেয়ে যায়। অন্তর্বর্তী সরকারের এমন আইন ব্যবস্থায় ক্ষুব্ধ রয়েছে সাধারণ জনগণ। যে এই সরকার বিগত সরকারের মতো করে কথা বলে, তার কথার ধরনগুলো কিন্তু অগণতান্ত্রিক, স্বৈরাচারী প্যাটার্ন। একটি দেশের আইন ব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে অপরাধীকে সঠিক বিচার দিবে। দলের উপর নির্ভর করে কোনো বিচার হবে না, ব্যক্তির উপর নির্ভর করে বিচার করতে হবে। কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই বিএনপি এবং জামায়াতের বিভিন্ন আসামিকে মুক্তি দিচ্ছে, বিকল্পে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের উপর অন্যায় অত্যাচার করছে। অচিরেই আমাদের এই নেতাকে জেল হাজত থেকে মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন, কারণ উনার মতো নেতা হয় নাই। আমরা দেখেছি উনার পিছনে অনেক কাজ করেছি। উনি আসলে স্বার্থবাদী নন, কেউ স্বার্থবাদী উনাকে কাউকে পছন্দ করেন না। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যারিস্টার সুমন ছিলেন একজন মাটির মানুষ, তাই তো আজও তার মুক্তির দাবিতে আন্দোলন করছে তার এলাকাবাসী। হয়েছিল, আমরা কিছু কাজ পেয়েছিলাম। পাঁচছড়ি মাঠটা ১ লক্ষ টাকার বিনিময়ে আমরা পাঁচছড়ি মাঠটা সমতল করতে পেরেছি। আমাদের চুনারঘাট মাধবপুরের অসংখ্য কাজ অসমাপ্ত রয়ে গেছে। আমাদের পাঁচছড়ি মসজিদে উনি ৩.৫ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন, কিন্তু আমরা অর্থটা পাই নাই। আজ উনি মিথ্যা মামলা জেল হাজতে আছেন। চুনারঘাট মাধবপুরের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে বাজারে উনার জন্য মানববন্ধন করতেছে। উনি আসলে একজন ভালো মানুষ, উনি একজন কাজের লোক। আমরা ওনাকে হারিয়েছি। আমরা আশা করি অচিরেই আমাদের এই নেতাকে জেল হাজত থেকে মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন, কারণ উনার মতো নেতা হয় নাই। আমরা দেখেছি উনার পিছনে অনেক কাজ করেছি। উনি আসলে স্বার্থবাদী নন, কেউ স্বার্থবাদী উনাকে কাউকে পছন্দ করেন না। উনি টাউটবাটপাড়ি পছন্দ করেন না। উনি ৫,০০০ টাকা দিলে ৫,০০০ টাকার কাজ করতে হয়। কেউ যদি ৪,৫০০ টাকার কাজ করে তার মাইনাস করে সঙ্গে সঙ্গে ওই যে এমন নেতার আমার দরকার নাই। আসলে আমরা চুনারঘাট মাধবপুর ৫ বছরে উনিকে এমপি থাকলে আমাদের ৫ বছরের অসংখ্য কাজ আমাদের সমাপ্ত হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, যদি কোনোদিন নির্বাচন আসে, আমার বিশ্বাস চুনারঘাট মাধবপুর আবারও ওনাকে বিশাল বুড়ে বিজয় করবেন। আর আমাদের উনি একজন নিরপরাধী মানুষ, উনার মতো নীতিবান লোক আমরা রাজনীতিক জীবনে দেখি নাই। উনি যেসব রাঘব বোয়ালদের বিরুদ্ধে কথা বলেছেন, উনি যেসব গ্রুপের বিরুদ্ধে কথা বলেছেন, উনি ওসি সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন, উনি সালমান এফ রহমানের বিরুদ্ধে কথা বলেছেন, উনি আসালাম গ্রুপের বিরুদ্ধে কথা বলেছেন। উনার মতন বুকের পাটা শক্ত লোক যদি সারা বাংলাদেশে ২-৪-১০টা থাকতো, বাংলাদেশের অবস্থানে অন্য জাত পরিবর্তন হয়ে যেত। আমরা এলাকাবাসী চাই আমাদের নেতাকে শীঘ্রই আমাদের কাছে ফিরিয়ে দেন। মুক্তি চাই, মুক্তি চাই। আমার জীবনের কিছু চাওয়া পাওয়ার নেই। আমি আমার 4টে সন্তান। সুমন আমার বাবা, আমি তাকে কমেন্ট করি, আমি সবসময় ফেসবুকে সে আমার বাবা। আমি বাবার সাথে একটু দেখা করতে চাই। আমাকে যেভাবে হোক আপনারা আমার একটু দেখা করে দিন। ১৯৭১ সালে কোথায় যুদ্ধ করেছিলেন আপনি? আমি সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম আমার বাবার সাথে। আমি মুক্তিযোদ্ধাদের জন্য দিনের চাল ডাল কালেকশন করে রাত্রে তাদেরকে খাওয়াতাম। আমাদের কোনো হয়নি, আমাদের কোনো নিবন্ধন হতে পারেনি। বেশি সময় কি কি কাজ দেখা হয় আপনার? আমি তার সমস্ত কাজ দেখি। সে বড় বড় মানুষের বিরুদ্ধে যে লাইভ করে তার জীবনের ঝুঁকি নিয়ে, আমি বাংলার জমিনে বঙ্গবন্ধুর পরে আর এত বড় নেতা আমি দেখিনি। ওনার সাথে জীবনটা শেষ করে দিতে চাই, ওনার পাশে থাকবো আমার মৃত্যু পর্যন্ত। আমি আর কাউ কিছু চাই না পৃথিবীতে, এক আল্লাহ আমার সাথে থাকবে এবং ওনার পাশে আমি থেকে আমার জীবনটা কাটিয়ে দিতে চাই। আপনাদের কাছে আমি আগ্রহ আবেদন, আমাকে আপনারা দেশ স্বাধীন করেছেন, আপনাদের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই তো আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। তা আপনি কি মনে করেন এরকম ব্যারিস্টার সুমন প্রত্যেক এলাকায় থাকা উচিত? ব্যারিস্টার সুমনের মতো যদি ১০-২০ জন মানুষ এই বাংলার জমিনে থাকতো, তাহলে বাংলার জমিনে আর দুর্নীতি হতো না বাবা। আমি আবার ৭৭% জমি আমি আমার বাবাকে দিব, শোভনকে দিব, আমি দলিল করে দিব। আমার বাবা কোথায়? আমার কাছে এনে দেন। আমি তাকে আমি আমার সম্পত্তি দিয়ে দেবো। আমি আমার ছেলে সন্তানকে দিব না। কেন আপনার ছেলে সন্তান দেখে না? তাদের চেয়ে অনেক ভালো লাগছে। আমি কিছু চাই না পৃথিবীতে। ছেলে সন্তানকে আপনাকে দেখে না? দেখে বাবা, আমি আর কিছু চাই না। আমি সুমনের বাড়িতে, সুমনের জমিনের বুকে আমি কবর সাহিত্য হতে চাই। আমি আর কোথাও কিছু চাই না বাবা। সুমনের বাড়িতে থাকবো, আমাকে যে কোনো মূল্যে আমাকে সুমনের বাড়িতে পৌঁছে দেন। আমি আর কিছু চাই না। নামটা? আমার নাম মহিউদ্দিন হাওলাদার। আচ্ছা, মহিউদ্দিন হাওলাদার চাচা, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
তিনি ব্যারিস্টার সুমনকে তার সন্তানের মতো ভালোবাসেন, শুধুমাত্র ফেসবুকে দেখেছেন। জামাত নেতা আজহারুল কারাগার থেকে মুক্তি পেলেন। গতকালই তার যেই মৃত্যুদণ্ডাদেশ সেটি বাতিল হয়েছে, তিনি খালাস পেয়েছেন এবং আজকে যথারীতি যেহেতু অন্য কোনো মামলা ছিল না তিনি মুক্তি পেয়েছেন। এটা জামাতের জন্য একটা বেশ বড় ধরনের প্রাপ্তি। সাম্প্রতিককালে বেশ কিছু রাজনৈতিক প্রাপ্তি কিন্তু জামাতের মধ্যে জুটেছে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এনসিপির যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে জামাতের যে আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত যে নিষিদ্ধ তার যে প্রজ্ঞাপন, সেটি কিন্তু জামাতের কারণেই সম্ভব হয়েছে। জামাতের ব্যাপক সাংগঠনিক যেই শক্তি সামর্থ্য সেটি প্রদর্শন করেছে, ব্যাপক লোক সমাগম ঘটিয়েছে এবং যার ফলে সরকার সেই কার্যক্রমটি করতে পেরেছে। তারপরে রাজনৈতিক সংকট, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি এবং সেনাপ্রধানের প্রতি রুষ্ট হয়ে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই জায়গায় মধ্যস্থতাকারীর ভূমিকায় জামাত অবতীর্ণ হয়েছে এবং জামাত নেতারা খুব সাকসেসফুলি সেই সর্বদলীয় বৈঠক নানাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেটি সম্পন্ন করেছেন। তারপরে জামাত আবার সেনাপ্রধানের সাথে কথা বলেছেন। সবকিছুর মধ্যে একটা যে দুতিয়ালি বা এক ধরনের ক্যাপ্টেন্সি যেটা বলে, সেইটা কিন্তু ঘটাতে পেরেছে জামাত। এর মধ্যেই এটিএম আজহারুল ইসলাম, যেটি নিয়ে তাদের মধ্যে সাম্প্রতিক সময় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ছিল, সেইটাও তারা অর্জন করলেন যে তিনি মুক্তি পেয়েছেন এবং এই মুক্তির মধ্য দিয়ে জামাত এক ধরনের দায়মুক্ত বা কলঙ্ক মুক্ত হলো। ইনডাইরেক্টলি অতীতের ঘটনার জন্য ক্ষমা বা দুঃখ প্রকাশ করেছেন দলের প্রধান ডাক্তার শফিকুর রহমান, সেটা নিয়েও আলোচনা হয়েছে। সব মিলিয়ে এক ধরনের মধুচন্দ্রিমার মধ্যে আছে জামাত। এবং আজকে আজহারুল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রিজন সেলে ছিলেন, সেখান থেকে সকালে মুক্তি দেওয়া হয়। তার মুক্তি নিয়ে জামাতের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুমাইয়া আক্তার জানান যে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার আজহারুল খালাস পান। এই সংক্রান্ত নথি গতকাল রাতেই তাদের কাছে আসে। নথি যাচাই বাছাই শেষে আজ সকালে মুক্তি দেওয়া হয়। তার মুক্তির বিষয়টা জাস্ট সময়ের ব্যাপার ছিল, যে কোনো মুহূর্তে তিনি মুক্তি পাবেন, এটাই স্বাভাবিক ছিল। সব মিলিয়ে জামাত বেশ একটা ফুরফুরা রমরমা মেজাজে আছে। তার সাথে এই মুহূর্তে বলতে গেলে দৃশ্যত বিএনপির সাথে কোনো বিরোধ নেই, সরকারের সাথেও বিরোধ নেই, এনসিপির সাথেও বিরোধ নেই এবং সেনাপ্রধানও যথেষ্ট পরিমাণ তাদেরকে মূল্যায়ন করেন। যখন নাকি ক্ষমতার পালাবদল ঘটে তখনই কিন্তু তিনি বারবার জামাতের আমিরের কথা প্রথমেই উচ্চারণ করছিলেন। সব দল নয়, ডিসেম্বরে কেবল একটি দলে নির্বাচন চাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন করতে গেলে সংস্কার তাড়াহুড়ো করে করতে হবে, আর ভালোভাবে সংস্কার করতে আরো 6 মাস লাগবে বলে জানান প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার জাপানের নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে এসব কথা বলেন মোহাম্মদ ইউনূস। তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা জানান। তবে তার আগে সংস্কার শেষ করতে চান তিনি, আর ভালোভাবে সংস্কার শেষ করতে কিছু সময় লাগবে বলে জানান প্রধান উপদেষ্টা। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার গণহত্যার পাশাপাশি 16 বছরের নানা অপকর্মের কথা তুলে ধরেন তিনি, আর নতুন বাংলাদেশ করতে জাপানের সহযোগিতা চান। এ সময় এশিয়ার দেশগুলোকে দ্বন্দ্ব সংঘাত নয়, পাশাপাশি থেকে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Global trust is at risk. Trust is declining between nations, within societies, and even between citizens and institutions. In recent times, we witnessed such divisions, discontent, and instability in Bangladesh, Republic of Korea, that led to regime changes. In Bangladesh, we went through a transformational change, very massive uprising of students in the common people, just few months back. And consequently, my government came into the position to guide the country.